আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার মহাশয়। খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে মাননীয় অধিকারী মহাশয় কথা বলবেন। আপনারা সবাই দয়া করে শুনুন, তারপরে প্রশ্ন করবেন। তবে একটাই শুধু অনুরোধ, সবাই একসঙ্গে দুটো করে প্রথমে করবেন, তারপর সময় পেলে করবেন। দয়া করে বাকিদের সবাইকে একটু প্রশ্ন করার সুযোগ দেবেন। ধন্যবাদ। শুভ দুপুর। আমাদের মাননীয় সাংবাদিক বন্ধুগণকে বা সংবাদ সংগ্রাহকদেরকে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম জানাই। ইতিমধ্যে মাননীয় বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, আমাদের রাজ্যের মিডিয়া ইনচার্জ, তিনি আমার এবং আমাদের প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকারের পরিচয় ঘটিয়েছেন। আজকের পার্টির পক্ষ থেকে যে বিষয়ে আমাকে মূলত এখানে আপনাদেরকে বলতে বলা হয়েছে, এটি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয়। এটা কেবলমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয়, এটার সঙ্গে জাতীয় সুরক্ষা যুক্ত রয়েছে। অর্থাৎ আমাদের সবচেয়ে প্রিয় ভারত মাতা, তার সুরক্ষা, তার নাগরিকদের সুরক্ষা, তার সীমান্ত সুরক্ষার প্রশ্ন যুক্ত রয়েছে। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহা ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স যে মামলাটি ছিল কলকাতা হাইকোর্টে, যে মামলার নম্বর হচ্ছে WPA উইদিন ব্র্যাকেট P 450 অফ 2025, 27/1/2026, আইটেম নম্বর 41, কোর্ট নম্বর 1-এ এই মামলার চূড়ান্ত জাজমেন্ট এসেছে। এবং এই মামলার প্রেক্ষাপটটা আমি বলি। আপনারা জানেন যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমানা 2216 কিলোমিটার এবং এতে মেঘালয়, ত্রিপুরা, আসাম সহ পশ্চিমবঙ্গের বাইরের কয়েকটি রাজ্য রয়েছে। কিন্তু মূলত প্রায় 1600 কিলোমিটার বর্ডার এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আগের রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজির বিশেষ উদ্যোগে প্রায় অধিকাংশ জায়গায়, অধিকাংশ নয় 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। এটা বহু চর্চিত বিষয়। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পার্ষদরা একযোগে কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে, যখনই ফেক আই কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে, তখনই এসব প্রশ্ন ওঠে। যখনই ইন্দোরের সেক্স র্যাকেট থেকে শুরু করে হরিহরপাড়া, মুর্শিদাবাদে জঙ্গি মডিউল, যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে, তখন এইসব প্রশ্ন ওঠে। আর তৃণমূলের নেত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী, অমিত শাহজি দায়ী, স্বরাষ্ট্র দপ্তর দায়ী, বিজেপি দায়ী, ভারত সরকার দায়ী।
এমনকি নানা প্রকাশ্য জনসভায় সরকারি এবং রাজনৈতিক মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা বটি এসব নিয়ে থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো এসব করে তিনি বলেন, এবং তার দলের মন্ত্রীরা উদয়ন গুহ থেকে অনেকেই বিএসএফ কে সরাসরি আক্রমণ করেন এবং ওনার যারা বুদ্ধিজীবী পরবর্তীকালে ভাতাজীবী হয়েছেন তারা সরাসরি বিএসএফ কে রেপিস্ট বলতেও বসে দ্বিধাদ্বন্দ্ব সেটা যারা সচেতন নাগরিক জানেন, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ জানেন, যারা সংবাদ মাধ্যমের সিনিয়র রিপোর্টার তারা জানেন। আসল বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে, কারণ আমাদের এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা 1894 সালের সেকশন 4 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। মূলত আগে কালেক্টরেট বলা হতো, এখন জেলা শাসকদের হাতেই এই জমি অধিগ্রহণের সম্পূর্ণ আইন। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে, তারা ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে যদি অন্য কোনো স্থানীয় স্তরে তার যদি কোনো ইস্যু থাকে, শর্ত থাকে, সেগুলো সমাধান করতে পারে, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের নোটিফিকেশন ডিএমদেরই করতে হবে। সেকশন 4 এ ল্যান্ড অ্যাকুইজিশন তাদেরই করতে হয়। তাই এই বিষয়টা আমি প্রাথমিকভাবে বললাম আপনাদের। আমরা তিনটে এই স্ক্রিনে দেখাবো। সেটা হচ্ছে গত বছর লোকসভা অধিবেশনের 2025-এ মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির স্পিচের মূল অংশ। তারপরে আপনারা আমাদের হাইকোর্টের অর্ডারটা আমি আপনাদের পেজ নাম্বার বলে দেবো, ওটাও স্ক্রিনে এসে যাবে, অপারেটিং পার্টটা। আর তারপরে সম্প্রতি মাননীয় অমিত শাহজি ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা বিভাগের কার্যকর্তা সম্মেলনে বর্তমান হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার বক্তব্যটা আমরা দেখাবো। তাহলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। পশ্চিমবাংলার মানুষ, ভারতের জনগণ জেনে যাবে। জিগমেন্টের কোশ্চেনের অ্যান্সারটা দেখাচ্ছি। স্টার্ট। 450 किलोमीटर जहां फेंसिंग होता है, घुसपैठ हो रही है। भारत सरकार की जिम्मेदारी नहीं है, हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है। इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है और 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा है। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली। को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का मान्यवर सरकार बनाना। এরপরে আমি কোর্টের অর্ডারটা দেখাতে হবে, পারবে? আমাদের এই যে কোর্টের অর্ডারের প্যারা 828 पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की 500 সামথিং, এটার জন্য 31 মার্চের মধ্যে ল্যান্ড দিয়ে দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, এর আটটা হচ্ছে 28 প্যারা, দেখে নেন লেখা আছে 5 দিন। এবারে
একটু রাখুন। 516 যেখানে ল্যান্ড পাওয়া যেতে পারে, অনেক পাহাড় পর্বত আছে, সেগুলো নালা খাল আছে, সেগুলো বাদ দিয়ে যেখানে ল্যান্ডে পাওয়ার পসিবল। 31শে মার্চ 2026। এরপরে 36 দেখুন, ইম্পর্টেন্ট, এখানে কাট অফ ডেট বলা আছে। এই চারটে বিন্দু হচ্ছে ইম্পর্টেন্ট। পুরো অর্ডার কপিটা ওটা দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা দরকার, ভারত সরকারের পক্ষে মোট 8 বার কমিউনিকেশন করা হয়েছে এই জমির জন্য। 5 বার স্বরাষ্ট্র সচিব এসেছেন গোবিন্দ মোহনজি, এমনকি পূর্বাঞ্চলের কোঅর্ডিনেশন মিটিং করতে গিয়ে সচিবালয়ে, বর্তমান নবান্ন যেটি, সেখানে মাননীয় অমিত শাহজি তিনি নিজে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতিতে। তারপরেও এই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, ইশারাতে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য দিন আগে মাননীয় অমিত শাহজির ব্যারাকপুরের কার্যকর্তা সম্মেলনের ভাষণ শুনুন। सरकार बनाना सिर्फ पश्चिम बंगाल के लिए जरूरी नहीं है। मैं ये कार्यकर्ता सम्मेलन के माध्यम से बंगाल की जनता को कहने आया हूं, पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। मुझे बताओ कार्यकर्ता भाइयों बहनों, घुसपैठियों को रोकना चाहिए या नहीं रोकना चाहिए? अरे जोर से बोलो, रोकना चाहिए या नहीं रोकना चाहिए? ये ममता दीदी कहती है कि केंद्र सरकार क्या करे? मैंने पार्लियामेंट में जवाब दिया था कि बाढ़ लगाने के लिए, फेंसिंग करने के लिए ममता बनर्जी आप हमें जगह नहीं दे। रही हो, भूमि नहीं दे रही हो, नहीं, और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही है। भाइयों बहनों, सब इसका विरोध करे थे, मगर कुछ दिन पहले मुझे बड़ा खुशी है 30/3/26 के पहले देने का ऑर्डर हाईकोर्ट ने स्वीकार करा कि ममता बनर्जी नहीं कर रही, घुसपैठियां रोकने में उनको कोई इंटरेस्ट नहीं। ममता बनर्जी को उतना
का वोट बैंक वो घुसपैठी है, घुसपैठी है। बंगाल की जनता को ये भी कहता चाहता हूं कि 31/3 को ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। ये हमारा बंगाल की जनता से वादा है और हमने कर दिखाया है। आसाम में कांग्रेस की सरकार বাজেটটা নিয়ে অন্য একদিন করি। আপনাদের কোশ্চেন শুরু করুন। মাননীয় বিরোধী দলনেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলেন। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে প্রশ্ন করুন, তবে একসঙ্গে দুটো করে করবেন, সবাইকে সুযোগ দেবেন। তারপর আপনি আজকে থেকে এই যে প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা কি একটা হুঁশিয়ারি দিচ্ছেন যে এর মধ্যে যেন এটা কমপ্লিট করা হয়? না না, হুঁশিয়ারি নয়, এত বড় একটা জাজমেন্ট এবং এত বড় জাতীয় সুরক্ষার বিষয়, এটা অনেকগুলো ইস্যুর মধ্যে, মানে কালো চাদর টাদর, নাটক টাটক, এসব অনেক কিছু তো চলছে, তার মধ্যে এই ইস্যুটাও পশ্চিমবঙ্গের জনগণ খুব উদ্বিগ্ন। আমরা সবাই ভারতীয় এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। আজকে হু করে এখানে ঢুকছে 8-10টা বাচ্চা, 3-4টে বউ, চারিদিকে যা হচ্ছে, আমাদের রেশন ছিনছে, জমি নিয়ে নিচ্ছে, যত গ্যাংরেপ, মহিলাদের উপরে শ্লীলতাহানি, জোর করে ধর্ম পরিবর্তন করা, বর্ডারের গ্রামগুলোতে শাঁখ বাজানো বন্ধ, দ্বীপ জ্বালানো বন্ধ, ঘন্টা বাজানো বন্ধ, মন্দির বন্ধ, সেখানে নামহট্ট সংকীর্তন করতে যাওয়া যাবে না, এই সময় দুর্গাপূজা হবে, এই সময় দুর্গাপূজার মন্ত্র উচ্চারণ করা যাবে না। এই যে একটা ভয়ঙ্কর আইন শৃঙ্খলা, ধর্ম পালনে বিপন্নতা এবং সর্বোপরি ডেমোগ্রাফি চেঞ্জ, অর্থনীতি এবং সমাজে সরাসরি যে প্রভাব হচ্ছে, এই প্রভাব থেকে মুক্তি ঘটানোর ক্ষেত্রে যে জমি দেওয়ার লড়াই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার করছিলেন, অমিত শাহজি নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত অনুরোধ করেছেন এবং একজন আদর্শ ভারতবর্ষের সন্তান লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড সুব্রত সাহা, তিনি এই মামলা নিজ উদ্যোগে, নিজ ব্যবস্থাপনায়, এত বড় একটা আইনি লড়াইয়ের পরে যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে, এইটা এবং তার পরিপ্রেক্ষিতে অমিত শাহজির পার্লামেন্টের ভাষণ এবং বর্তমান ভাষণ, এটা জনগণকে জানানোর উদ্দেশ্যই খুব ভালো করে যারা লাইভ দেখছেন, যারা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া দেখবেন, যারা মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবাররা এই বিষয়টা আলাদা করে দেখবেন। 11 কোটি পশ্চিমবঙ্গের বাসী যারা নিজেদের নিরাপত্তা এবং রাজ্যের, দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, তাদেরকে আশ্বস্ত করার জন্য এবং অমিত শাহজি যে কমিটমেন্ট করেছেন যে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অর্ডার মানবেন না, ডিএর ক্ষেত্রে যেমন হাইকোর্টের অর্ডার মানেননি, আমাদের টেন্টেড লোকেদের কাছ থেকে টাকা ফেরত করানো সুদ সহ হাইকোর্টের অর্ডার মানেননি, নানা হাইকোর্টের অর্ডার তিনি মানেননি। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার আনাই হচ্ছে একমাত্র সমাধান এবং সেক্ষেত্রে মাননীয় অমিত শাহজি বলেছেন যে এপ্রিলের শেষের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আসবেন এবং 45 দিনের মধ্যে এই বেড়া দেওয়ার কাজ শেষ করবেন। আমাদের পাচ্ছেন, আমাদের বেড়া দেওয়ার কাজ শেষ করবেন, এইটা জানানোর জন্যই বিষয়। বাকি হাইকোর্টের জাজমেন্টে ক্লিয়ার আছে, কাট অফ ডেট আছে 31 মার্চ 2026। যদি না করেন সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহ কন্টেম্পট পিটিশন ফাইল করতে পারেন।
আমার দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইডি আইপ্যাক্স এবং সরকারি দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারলো না। তার কারণ আমি জানি, আমি বলে দিচ্ছি। আরেকটা কথা আমি অ্যাড করি, প্রশ্নটা করুন। ইডির পারমিশন নিয়ে নাকি মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে এসেছে। আপনাকে বলি, ইচ্ছা করে বেশ কয়েকদিন আগে এই মামলা গ্রহণ করে। প্রথমত ওরা মেনটেনেবল পয়েন্টে বলেছিলেন, সেটা সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে গ্রহণ করেননি এর আগে, এবং উল্টে যে কমেন্টগুলো করছিলেন লাইভ লতে সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না। কলকাতা পুলিশ যেভাবে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল, তার উপরে স্টে লাগিয়ে দেন। এটা প্রথম শুনানির দিন হয়, এবং সেদিন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয়, এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে। নইলে হিয়ারিং শুরুও হতে পারবে না, হিয়ারিং কনক্লুডও হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে, লেট ইভিনিংয়ে, রাত্রে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর যাওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ, এবং এতেও আমি মনে করি নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে, মানে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব নয়, আমি জানিও না, আমার সাবজেক্টও নয়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। যে ইলেকট্রনিক্স চ্যানেল প্রশ্ন করেছেন, আপনাদের যে গ্যালারি হয় না, মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন। আমি ওগুলো সব নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়েছি, নিয়ে যেতে নিয়েছি, আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ঢুকবো না। মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায়, ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা
এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছিল বামেরা। ওরা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে আহ্বান করছিল জোটে এসো জোটে এসো জোটে এসো, সাড়া দিচ্ছিল না। এবং মোহাম্মদ সেলিম নিজেই বলে দিলেন এই জোট হচ্ছে না। বিজেপি কিভাবে দেখছে কংগ্রেস? আমি প্রথমত বলি, ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয়। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তনপন্থী ভোটার এবং বিশেষ করে সনাতনীদের, রাষ্ট্রবাদীদের কাছে বলবো যে আপনারা যদি 21 এবং 24-এর ভোটের বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 21-এ 55 থেকে 60টি আসন মূলত রাষ্ট্রে সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন। এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোনো মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারত না। আপনারা উল্টে দেখবেন যাদবপুরের সৃজন বাবু থেকে দমদমের সুজন বাবু প্রত্যেকেই এমন প্রায় 11 থেকে 12টি লোকসভা আসন রয়েছে মূলত হিন্দু ভোট এবং রাষ্ট্রবাদী ভোটারদের, যারা মৌলবাদ, জঙ্গিবাদ এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজকে আমরা মনে করি সমর্থন করে না, তাদেরকে নো ভোট টু বিজেপি এবং নানাভাবে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা দমদম জিতছি, আমরা ব্যারাকপুর জিতছি, আমরা যাদবপুর জিতছি, আমাদের শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। আমরা আশা করব এবারের ভোটে সেলিম সাহেব, সুজন বাবুদের এই ধরনের তত্ত্ব কথায় বিশ্বাস করবেন না। আপনারা ভোট নষ্ট করবেন না, আপনারা নো ভোট টু মমতা করুন এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য এবং প্রকৃত বিকল্প, এটা ইতিমধ্যে প্রমাণিত। এইটা একটা ক্লোজ হয়ে যাক। আমরা ইন্টারেস্টেড নই। আমরা এখনো মনে করি যে দুর্নীতিগ্রস্ত, তোষণের রাজনীতিতে সিদ্ধহস্ত পারিবারিক কোম্পানি তথা পার্টি টিএমসির সঙ্গে ভারতীয় জনতা পার্টিরই লড়াই হবে এবং এখানে অন্যরা কে কি করবে সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। গোটা রাজ্যের নিরিখে সিপিআইএম এর একটা আসনও জেতার মতো জায়গা আছে বলে আমি মনে করি না, বরঞ্চ 294টার মধ্যে 290টা আসন এমন আছে যেখানে সিপিআইএম এর সিকিউরিটি মানি ফরফিট হবে, এটা আমরা আগে থেকে বলতে পারি। উল্টে কংগ্রেস কোন পকেটে, একটা দুটো পকেটে উত্তর দিনাজপুর, মালদাতে আছে। মুর্শিদাবাদে আমি তো দেখতে পাইনি, এবারে হবে কিনা জানি না। মালদাতে এবং উত্তর দিনাজপুরের দুটো একটা পকেটে, সেও তাও ওখানকার লোকাল লিডারদের জন্য, নট অ্যাজ এ হোল কংগ্রেস। আর আমাদের যে পীর সাহেবের পার্টি আছে আইএসএফ, তারা এই চত্বরে আছে, ওনাদের অনেক শিষ্য টিষ্য আছে এই ভাঙড় টাঙড় পাশাপাশি, এই দুটি একটি জায়গায় তাদের দেখা টাকা যায়। আর সার্বিকভাবে তো আমি দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, লড়াইটা তো দেখছি সরাসরি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একদিকে আর দুর্নীতিগ্রস্ত পিসিমণির নেতৃত্বে তৃণমূল অন্যদিকে।
আপনি বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ইডি সেই কয়লা তদন্তে আজকে সেই কেসে তারা পৌঁছেছেন। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওসির বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা? কয়লা নিয়ে জামুরিয়া, পাণ্ডবেশ্বর বিভিন্ন জায়গায় এটা নতুন কিছু নয়। লালা বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা স্ক্যাম, এটা বড় স্ক্যাম, এটা সবাই জানেন। এটা তো অনেকে জেল খেটেছেন, জেলে আছেন, জেলে যাবেন, অনেকে চার্জশিটেড হয়েছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, ফাইনাল চার্জশিট হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে দুটো বড় স্ক্যাম হয়েছে, একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে কোল স্ক্যাম। এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয়, পুলিশের অনেকে যুক্ত। এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 9 জন আইপিএস অফিসারকে দিল্লিতে ইডির কেসে, মানে ওই লালার অনুপ মাঝি রিলেটেড কেসে বারে বারে ডেকেছিল। তার মধ্যে যারা ভালো ভালো পোস্টিংয়ে আছেন, শ্যাম সিং, আকাশ মেঘারিয়া, আমাদের সেলভা মুরুগান, আমাদের আমাদের কোটেশ্বর, আপনার ডিএসপি, ইন্সপেক্টর, এসআইরা অভিযুক্ত আছেন। আমরা মনে করি যে এবারে তদন্তকে গুটিয়ে এনে যদি বেনিফিশিয়ারিদেরকে, আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, আইপিএসদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না। এবং এক্ষেত্রে মহামান্য রাজ্যপাল অথবা কোর্ট থেকেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বেশ কয়েকজনের নামে চার্জশিটে নামও দিয়েছেন। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে, এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। তো আর একটা প্রশ্ন করি, আর একটা একসঙ্গে করে নি তো। এসআই এর আটকাতে মরিয়া হয়ে দিল্লি ছুটেছেন মুখ্যমন্ত্রী, বলবেন? কে চাইছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসন চাইছেন কেন? তিনি বলছেন যে এসআই এর আটকাতে এটা জারি করা হোক। তবে হ্যাঁ, রাজ্য থেকে প্রচুর পুলিশ নিয়ে যাওয়া পুলিশ হয়েছে। গতকাল এটা উনি ভয় পাচ্ছেন। আমার মনে হয় ওই আজকে সুপ্রিম কোর্ট ছিল তো, উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছু একটা হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে, মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঠিক আছে, এবারে বাংলা শেষ। বলছি যে বেলডাঙ্গা ইস্যুতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন দিয়েছিল, ভারত সরকার নিয়েছে। হ্যাঁ, আমি পিটিশনে ছিলাম। তো সেটা নিয়ে রাজ্য এবার সুপ্রিম কোর্টে গেল চ্যালেঞ্জ করে। রাজ্য সুপ্রিম কোর্ট জাস্টিসের অর্ডারকে চ্যালেঞ্জ, শিবপুর এবং ডালখোলাতে এনআইএ করেছিলাম, তখন ওরা সুপ্রিম কোর্টে গেছিলেন।
সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছিল। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তা একটা জাতীয় সড়ক বন্ধ রেখে, রেল সড়ক বন্ধ রেখে যা করেছেন সুপ্রিম কোর্ট জানুক না এই বাংলায় কি চলছে, ভালোই তো। কিন্তু আমি মনে করি, এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে, পুলিশ কেস ডায়েরি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ এনআইএ এর হাতে হ্যান্ডওভার করেনি। ঠিক একইভাবে শিবপুর, রিষড়া এবং ডালখোলাতেও মুখ্যমন্ত্রীর নির্দেশে, ডিজিপির নির্দেশে কাগজ হ্যান্ডওভার করা হয়নি, কোর্টে গিয়ে এনআইএ কে নিতে হয়েছিল। ওনারা সুপ্রিম কোর্টে যেমন যাওয়ার সুযোগ রয়েছে, আমি এনআইএ কেও অনুরোধ করব অবিলম্বে কোর্টে গিয়ে কেস ডায়েরি সহ সমস্ত যা ডকুমেন্টারি এভিডেন্স আছে থ্রু কোর্ট নিয়ে নেওয়া। এটি জাতীয় সুরক্ষার প্রশ্ন। জাতীয় সড়ক এবং রেলপথ আক্রান্ত হয়েছে উপর্যুপরি, সঙ্গে মিডিয়ার বন্ধুরা। এইবার আচ্ছা, একটা বাংলা প্রশ্ন করছি শুভেন্দু দাদা, সাসপেন্ড করা হয়েছে স্যার, আপনি যদি ঠিক একটা আছে, প্রশ্ন না করতে পারেন? না করুন। সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে, সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু বিধানসভায় দেখা যাচ্ছে তাদের যে সংরক্ষিত আসন তার কোনো বদল হয়নি, সেই সংরক্ষিত আসনটা রয়েছে। তাহলে এই সাসপেনশনটা কি লোক দেখানো? এই প্রশ্নটি লোক দেখানো তো বটেই। স্ট্যান্ডিং কমিটি সহ অনেকগুলো কমিটিতে পার্থ চ্যাটার্জিকে আবার জায়গা দেওয়া। না, স্ট্যান্ডিং কমিটি সহ নয়, একটা মেম্বার দুটো কমিটিতে থাকবে, একটা হাউস কমিটি, একটা স্ট্যান্ডিং কমিটি। সে তার যতক্ষণ না মেম্বারশিপ যাচ্ছে তিনি থাকতে পারেন, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, আমাদের আগের ভাই বন্ধু করেছেন, সেটা হচ্ছে আসন বদল। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি। তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেননি। এটা আমার নেতা নয়, আমার কথা নয়, আমার নেতা বলে গেছে। আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন, তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে, এবং এসআরডি এর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদার দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নীলবাতন লাগানো গাড়ি সহ। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং হব না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তার কারণ মালদা, মুর্শিদাবাদ সহ যারা বাংলাভাষী মুসলমান, তারা বেশ কিছু কারণে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ। প্রথম কারণ, ওবিসি জটিলতা করে শিক্ষিত মুসলিম এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কারণ, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামানো, আগুন লাগানো, হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা, সবার পিছনে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার, তার মন্ত্রীরা, সিদ্দিকুল্লাহরা রাস্তায় নেমে উস্কেছে। কিন্তু ফাইনালি মমতা ব্যানার্জি বলেছেন, আমি থাকলে, বেঁচে থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না, আর যদি তোমরা কোনো আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্যকর করেছেন। এই সব অনেকগুলি মুসলিম সমাজের তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন, মুসলিমদের ভোটে নির্বাচিত কার্যত জামাতিদের স্টাইলে সরকার চালানো মুখ্যমন্ত্রী, তাই অনেক ভোট ওনার কাছ থেকে সরছিল। সেই ভোটটা যাতে কোনো মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে না চলে যায়, বিশেষ করে বিজেপিতে না চলে যায়, সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে, বাবরের নাম দিয়ে, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান। এবং তারপরে যদি 2-4-5টা সিট যেখানে তৃণমূল জিততো না, হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে, তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইউপি না কি নাম, সেটা হচ্ছে
সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বি টিম। তাই হুমায়ুন কবিরের আসন ওদের মধ্যেই রাখাটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আচ্ছা ওবেদুল্লাহ, শুভেন্দুদা, হুমায়ুন দাদা, কবির এক সেকেন্ড আমরা প্রকাশ্যেই বলি। বলেছে যে আমি জেতার পরে হই হই করে আমাকে তৃণমূলে গিয়ে জয়েন করতে হবে। তাহলে ওই তো ওই আপনার টিভি 9-এর প্রশ্নের সঙ্গে এবিপি আনন্দের ব্যাখ্যা মিলে গেল। दादा 6 तारीख को सरकार जो है विधानसभा में एसआईआर की प्रक्रिया को लेकर एक निंदा प्रस्ताव ला सकते हैं और साथ ही उस पर जो है डिस्कशन भी होगा 1 घंटे का, तो कैसे देखते हैं? ये 169 में जो डिस्कशन है इसका कोई लीगल लोकल स्टैंडिंग नहीं है। इसमें एसआईआर में कोई इफेक्ट भी नहीं होगा और एसआईआर बंद होने वाला भी नहीं है। टीएमसी का जो हिडन एजेंडा है, उनका जो फियर साइकोसिस है एसआईआर लेकर, वोटर लिस्ट को लेकर और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया को लेकर, डेथ वोटर को लेकर, ये सब हट रहा है, क्लीन हो रहा है वोटर लिस्ट। इसमें कोई डिस्कशन में फायदा नहीं होगा। ये डिस्कशन में 30 मिनट बीजेपी बोलेगा, 30 मिनट सरकार की ओर से बोलेगा। ये एक भाषण होगा और आरोप प्रत्यारोप होगा, इसमें काउंटर होगा, रिप्लाई होगा, ये सब चलेगा। इट्स ए ओनली ए डिस्कशन फोरम, नथिंग एल्स। 169 के अंदर इलेक्शन कमीशन का जो काम चल रहा है, जो फाइनल वोटर लिस्ट आने वाला है 14 फरवरी को टेंटेटिव, उसमें कोई इफेक्ट फर्क पड़ने वाला नहीं है। वो ममता बनर्जी और उनकी सरकार, उनकी दल जो बोलेगा, उनका मुंह तोड़ जवाब देने के लिए भारतीय जनता पार्टी लेजिस्लेचर टीम वो तैयार है। एलओपी लीड करेगा, मैं मुंह तोड़ जवाब देने के लिए तैयार है। मेरा पास भी इतना एविडेंस है, इतना डॉक्यूमेंट्स है, वो अच्छा तरीके से उनको कर जाएगा। काल जो दिल्ली में किया वो सीधा ड्रामा था। आप सुन लीजिए, इलेक्शन कमीशन पहले मुख्यमंत्री जो क्वेश्चन किया, जो 6 टाइम लेटर लिखा है, आंसर नहीं मिला है, आंसर नहीं मिलेगा। चीफ मिनिस्टर का पैड यूज करने से कोई उत्तर नहीं मिलता है। एआईटीसी का, टीएमसी का, ये रीजनल पार्टी, उनका पैड यूज करने बोलिए, रिप्लाई मिल जाएगा। चीफ मिनिस्टर का लेटर का उत्तर इलेक्शन कमीशन ऑफ इंडिया नहीं दे सकता है। पॉलिटिकल पार्टी का कोई डिमांड, कोई सजेशन, कोई क्वेरीज का उत्तर देने के लिए इलेक्शन कमीशन उनको ड्यूटी बाउंड है। सेकेंड, ममता बनर्जी इलेक्शन कमीशन में जब पहले खत भेजा थी तब कॉरेस्पोंडेंट के लिए गौतम सन्नाल का मोबाइल फोन दिया। इलेक्शन कमीशन उनको तुरंत बताया, जे प्रिंसिपल सेक्रेटरी चीफ मिनिस्टर का नंबर नहीं दे सकते हैं आप, तब नंबर चेंज किया। इसका भी नवान्न से पूरा डॉक्यूमेंट मेरा पास है, जरूरत होगा तो डिस्क्लोज कर दूंगा। इसलिए ये सब कोई फायदा होने वाला नहीं। अच्छा, ईडी वाले मामले में आज मामला नहीं हो पाया, उसको डिले कर दिया गया है। 10 तारीख को होगा। इससे जो ममता बनर्जी आरोपी है, पुलिस जो डीजीपी सीपी आरोपी है, ये लोग पूरा सोच समझ करके किया। आप आज लाइव लॉ देख लीजिए, उसमें जो ईडी और भारत सरकार की ओर से लॉयर था, उन्होंने क्लियर बताया, हम लोग रिसीव किया काल लेट नाइट, काल नाइट में रिसीव किया, लेट इवनिंग में हम लोग को रिप्लाई देने के लिए टाइम मौका देना चाहिए। ये तो उन्होंने ये टालने की कोशिश कर रहा है, विलंबित करने की कोशिश कर रहा है। इसलिए सुप्रीम कोर्ट को रिप्लाई देने के लिए मौका देना चाहिए। मौका मिला, 10th को होगा, लेकिन जो हुआ है सबके सामने हुआ है। जो हुआ है उनका वीडियो फोटोग्राफी है, सब इलेक्ट्रॉनिक्स मीडिया का पास है, यूट्यूबर का पास है, पर्सनल मोबाइल में है, पॉलिटिकल पार्टी का सोशल मीडिया प्लेटफॉर्म में है। ये तो होगा ही होगा। देश का कानून आपके लिए भी जो है, मेरे लिए भी जो है, ममता बनर्जी के लिए भी वही कानूनी होना चाहिए। ये तो हमारी मांग है। देश की कानून बराबर है, ऑल आर इक्वल इन क्वेश्चन ऑफ द लॉ पॉइंट ऑफ व्यू। इसलिए ये देखिए, मेरा घर में सीआईडी भेजा 3 बार,
मैं कोऑपरेट किया, मैं नहीं था, मेरा पिताजी था, दूसरा आदमी था, कोऑपरेट किया, उनको चाय बिस्कुट खिलाया, उनको पानी पिलाया, उनका बैठने के लिए जगह दिया, जो बात करना चाहता 3 बार किया ममता बनर्जी। लेकिन मैं जब सीआईडी को रोकता हूं, उनका मोबाइल फोन स्नैच करता हूं, उन्होंने एक जमीन मापने के लिए एक लेकर गया था सामान, सब मैं छीन के लेता था, तो क्या होता? मुझे जेल का साला भुगतना पड़ता है। ये तो कानून है। और ममता बनर्जी ईडीयू इन्फॉर्म करके कोर्ट का इजाजत लेकर आईपैक का जो मालिक है, प्रोपाइटर है, प्रतीक जो इनका घर में उन्होंने रेड किया। आपने खुद डिक्लेयर किया बाहर आकर, मैं सब पॉलिटिकल सामान जो हमारा पेपर्स था वह सब ले लिया। कोई एक बार भी नहीं बताया। मैं उनको पूछ के लिया, उनको इजाजत लेकर लिया, उनको साथ बात करके लिया, उनका साथ रिक्वेस्ट करके हैंड किया, नहीं बोला। इसलिए जो कानून आपके ऊपर लागू होना चाहिए, वो कानून मेरा ऊपर भी होना चाहिए, वो कानून ममता बनर्जी के खिलाफ भी होना चाहिए। वी आर वेटिंग फॉर 10th हियरिंग। सुप्रीम कोर्ट के ऊपर पूरा आस्था है, पूरा देश का है, बंगाल का है, सबको आस्था रखना चाहिए। और सुप्रीम कोर्ट कानून जो है देश का, उसका बराबर काम करेगा, ये हमारी पूरा उम्मीद है। शुभेंदुदा, केंद्रीय रेल मंत्रक ने जितने भी प्रोजेक्ट पश्चिम बंगाल के लिए घोषणा किए हैं, उनमें एक रेल प्रोजेक्ट है कि जो कि बक्सर का जंगल होके जाता है, और बीरबल हांसदा कह रहा है कि वहां से अगर रेल प्रोजेक्ट हो गए तो हाथी फिर से मरेंगे, जैसे सिलीगुड़ी में कॉरिडोर में वहां पे उनका डेथ हो रहा है। और रेल मंत्रक जानबूझ के ऐसा कर रहा है ताकि ग्रीनरी नष्ट हो जाए और यहाँ की जो और भी समस्या तैयार। ये बात तो ठीक नहीं है, और बाकी इसमें डिटेल्स टिप्पणी मैं ही नहीं करूंगा। और उनको जो कुछ है तो उनको रेल मंत्रक के साथ कोऑर्डिनेशन मीटिंग करके कोई ऑल्टरनेट रूट है तो देना चाहिए, नहीं तो देश की बहुत सारे एरिया में इस तरीके से हमारी जो फॉरेस्ट एरिया है वहाँ से रेलपथ राजमार्ग सब हुआ है, उसमें कुछ नुकसान नहीं हुआ है, यहाँ भी नुकसान नहीं होगा। लेकिन वो पॉलिटिकली बोलता है तो दूसरा बात है, रोकना चाहता है रेल प्रोजेक्ट तो दूसरा बात है। लेकिन एक्चुअली फॉरेस्ट को बचाना, हमारा फॉरेस्ट एनिमल को बचाना, और रेलपथ को भी एक्सटेंशन करना आम जनता के लिए, ये करना है तो स्टेट गवर्नमेंट का साथ रेल का बात करके कोई अल्टरनेट प्रपोजल है तो भेजना चाहिए। रेल मंत्री बहुत काम का आदमी है, एडिशनल लैंड का रुपया भी मिल जाएगा, और अल्टरनेट लैंड के लिए जो करना चाहिए उसी निजी करेगा, इसमें कोई दिक्कत नहीं है। लेकिन बंगाल का विकास को मत रुकिए। आप लोग आयुष्मान भारत को रुक के रखा है, आप लोग विश्वकर्मा योजना को रुक के रखा है, 61 रेलवे प्रोजेक्ट को रुक के रखा है, कलकत्ता एयरपोर्ट का सेकेंड एयरपोर्ट बनाने का जमीन देने के लिए रुक के रखा है, कोलाईकुंडा, हासीमारा, मालदा, बालूरघाट एयरपोर्ट को रुक के रखा है, राजमार्ग को रुक के रखा है, बहुत सारा एफओबी आरओबी रुक के रखा है। आप पोर्ट बनाने का जमीन नहीं दे रहा है, सागर पोर्ट से लेकर कुल्पी डीप सी पोर्ट तक सारे इंफ्रास्ट्रक्चर का काम, बंगाल का जो तरक्की विकास का काम, जिसका साथ बंगाल का बेरोजगार नौजवान से लेकर इंडस्ट्री से लेकर इकोनॉमिकल ग्रोथ से लेकर कम्युनिकेशन जितना भी अच्छा हो, तुरंत हो, उसका सब काम आप रोक के रखा है। यहाँ कलकत्ता से सिलीगुड़ी तक जो 600 किलोमीटर नेताजी मार्ग है, ऑनरेबल प्राइम मिनिस्टर डिक्लेयर किया था, नेताजी सुभाष चंद्र बोस के नाम पर मार्ग होगा। ये आप बारासात में और ये जो आमडांगा तक क्या करके रखा है आप लोग क्या करके रखा है? पूरा मेट्रो कंप्लीट है। पहले चिंगड़ी घाटा को रिजॉल्व कीजिए, 660 मीटर, ओनली 660 मीटर्स। पहले उनको बोलिए, शी इज ऑनरेबल मिनिस्टर ऑल्सो, प्लीज टॉक टू मेयर कलकत्ता एंड द अर्बन डेवलपमेंट मिनिस्टर एंड एज वेल एज द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल, प्लीज रिजॉल्व द मैटर।
पूरा जोका से लेकर हमारी एयरपोर्ट नोआपाड़ा तक रेल मेट्रो कंप्लीट हो गया है, लेकिन चिंगड़ी घाटा का जमीन 660 मीटर आप नहीं दे रहा है। सब बात बंद कीजिए। बंगाल का विकास करने के लिए बीजेपी को लाना चाहिए, इसका कोई सेकंड ऑप्शन नहीं है। दादा, रेलवे ठीक है, मिनिस्टर ने हो गया। ये भी कहा है कि ये जो रुकावट है ये बंगाल सरकार की वजह से है। पिछले 40 सालों में 25 किलोमीटर तक मेट्रो गया है, लेकिन 11 साल में 45 किलोमीटर तक मेट्रो चला गया है। तो इसमें बंगाल सरकार लगातार रुकावट कर रही है। क्या एक भी जमीन नहीं दे रहा है, एक भी जमीन। हिली प्रोजेक्ट जमीन नहीं दे रहा है। कोरिमपुर, डोमकल, रानीनगर का एक्सपेंशन बंद है। कोंटाई, एगरा, बेलदा प्रोजेक्ट में जमीन नहीं दे रहा है। नंदो कुमार दीघा डबल रेल लाइन की जमीन नहीं दे रहा है। नंदो कुमार बलाईपोंडा, पिंगला जमीन नहीं दे रहा है। भादुतला, लालगढ़, झाड़ग्राम प्रोजेक्ट का जमीन नहीं दे रहा है। खानाकुलपुर, सुड़ा ये जमीन नहीं दे रहा है। पांसकुड़ा, ईडपाला, घाटाल जमीन नहीं दे रहा है। क्या कर रहा है? जो बात अमित शाह जी ने बताया रिगार्डिंग द फेंसिंग, वही बात ओसिनी जी बता रहा है। सेम प्लेन में सिपाही भेज रहा है बैरकपुर से, क्या युद्ध करेगा दिल्ली में? देश के अंदर युद्ध होगा? ये सरकार कंप्लीटली एंटी नेशनल एक्टिविटीज, इनका माइंडसेट ही दूसरा है, बंगाल को रोक के रखने के लिए। ये रुकावट हटाने का काम आम जनता करेगा, पाल्टानो दरकार, चाहे बीजेपी सरकार। थैंक यू। थैंक यू। इधर नहीं आप।